ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিয়ান ফিলসফি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এবং তোমাদের যারা বিহার টেট পরীক্ষা যাচ্ছ, বিহার স্টেট, তাদের জন্য আজকের ক্লাসটা আমি আমার এখানে অর্থাৎ ইউটিউব চ্যানেলে কয়েকটা রিলিজিয়ান ফিলসফির উপরে ক্লাস দিয়েছি। আজকে আমি যে বিষয়টা সম্পর্কে কথা বলবো সেটা হলো প্রবলেম অফ রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ধর্মীয় ভাষার সমস্যা কোথায়। আমরা যখন লৌকিক ভাষা বা কমন সেন্স যে ভাষাগুলো ব্যবহার করি ডে টু ডে লাইফে, এবং এগুলো যখন রিলিজিয়ানে ইন্টারপ্রিটেশন আসে সেখানে কি কি সমস্যা দেখা দেয় এবং সে সম্পর্কে দার্শনিকরা কি বলেছেন, এবং বিশেষ করে উইকেনস্টাইন থেকে শুরু করে ডেভিড হিউম এবং সবার কথা, অ্যাকুইনাস কি বলবে, থিলি কি বলবে, সবাইকে নিয়ে আমি কয়েকটা বিষয় সম্পর্কে তোমাদের একটু বলছি। আর তোমরা বিষয়টা দেখো, যারা রিলিজিয়ান ফিলসফির উপর ইন ফিউচারে কাজ করতে চাও তাদেরও তো কাজে লাগবে। এবং তাছাড়াও যারা এই যে বিহার স্টেট পরীক্ষা দিতে যাচ্ছ তাদের এটা সিলেবাসে আছে, একবার দেখে যাও। এবং নেটেও কিন্তু অনেক সময় এখান থেকে কোশ্চেন আসে। তো দেখো, আমি স্লাইড ধরে ধরে একটু পড়াচ্ছি আজকে, তোমাদের ভালো লাগতে পারে। ওকে, চলো ক্লাসে। হাই, তোমরা হয়তো জানো যে আমি যখন ক্লাস নিই তখন কি করি, তখন ইংলিশ বাংলা একসঙ্গে মিশিয়ে বলি। কারণ এই জন্যই যেহেতু অন্য রাজ্যের একটা পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা, তার সঙ্গে তারা নেট পরীক্ষারও এই সিলেবাসটা আছে, তার জন্য ইংলিশ বাংলা একসঙ্গে আমি মিশিয়ে বলছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। এবং তার সঙ্গে যে বিষয়টা আমি তোমাদের এখন বলবো সেটা হলো দ্য প্রবলেম অফ রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ধর্মীয় ভাষার সমস্যা কোথায়, কিভাবে ধর্মীয় ভাষা আমাদের সমস্যা ক্রিয়েট করে। তো সেই সম্পর্কে আমাদের আলোচনা। তো এই আলোচনার বুঝতে গেলে আমাদের কয়েকটা বিষয় ভালো করে বুঝতে হবে, যে ল্যাঙ্গুয়েজটাকে প্রথমে যদি আমরা ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে না পারি তাহলে তো আমরা রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে পারবো না, তাই না? দেখো, এই যে ল্যাঙ্গুয়েজটা কি, আমরা সাধারণত প্রত্যাহিত জীবনে আমরা সেটা যে বলি যে ভাষা কি, ভাষাটা হলো আমাদের চিন্তার প্রকাশ। আমরা যা কিছু ভাবি সব কিছুই প্রকাশিত হয় আমাদের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। এটা বেসিক আইডিয়া, এটা আমরা সবাই জানি, তাই না? এবং সেটাতে প্রকাশ করি আমরা, সেই প্রকাশের কিন্তু একটা ব্যাপার আছে। কিসের মাধ্যমে প্রকাশ করি, সেটা সেন্টেন্স, বাক্যের মাধ্যমে প্রকাশ করি। এবং সেই সেন্টেন্সগুলো তৈরি হয় কিসের দিয়ে, শব্দ দিয়ে, তাই না? এগুলো বেসিক কথা। এবার এই শব্দ এবং প্রত্যেকটা শব্দেই কিন্তু একটা করে সাইন, এবং সেই সাইন বা চিহ্ন যার দুটো অর্থ আছে। একটা হলো আমরা দেখি যে প্রকৃতিগত একটা অর্থ, প্রকৃতিগত একটা দিশা থাকে, আর আরেকটা হলো কনভেনশনাল, যেটা হলো প্রথাগত, মানুষ দ্বারা ক্রিয়েটেড। আর একটা হলো প্রকৃতির উপর ভিত্তি করে ক্রিয়েটেড। তো এবার কি শব্দগুলো বুঝতে পারলে? তো দেখো, আমি স্লাইডে যেটা লিখে রেখেছি সেটা কি বলতে, ল্যাঙ্গুয়েজ কি বলতে, ল্যাঙ্গুয়েজ ইজ দ্যাট থ্রু হুইচ উই এক্সপ্রেস আওয়ার থট। বলছে সব ভাষা হলো সেটাই যার মাধ্যমে আমরা আমাদের চিন্তাকে প্রকাশ করি। আর ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ফর্ম, কিসের ফর্ম, সেন্টেন্সের ফর্ম। যখন আমরা ভাষাকে প্রকাশ করি তখন কিন্তু সেগুলো কোনো সেন্টেন্স বা বাক্যের আকারে আমরা কিন্তু প্রকাশ করি। এবার সেন্টেন্স কি দিয়ে তৈরি হয় বলে, সেন্টেন্স ইজ মেকিং ওয়ার্ডস, সব বাক্যগুলো তৈরি হচ্ছে শব্দ দিয়ে। সেই বাক্যের আমরা যখন শব্দগুলো খুঁজে পাই সেটা ভার্বাল শব্দ। এই যে আমি তোমাদের কথা বলে এখন বোঝাচ্ছি, এটা ভার্বাল। আবার এগুলো একটা রিটেন ফর্ম আছে বা রিটেন আকার আছে, তাই না? অ আ এগুলো তো জানোই, তাই না? এগুলো দিয়ে একটা শব্দ তৈরি হয়। তো দিস দ্য অ্যাকচুয়ালি ওয়ার্ড ইজ রেফার টু সাইন। বলছে ওয়ার্ড কি করে, যে ওয়ার্ড সবসময় আমাদের সাইনকে নির্দেশ করে। এবং এই সাইন দু প্রকার হতে পারে। কি কি? এক নম্বর ন্যাচারাল, আর একটা কনভেনশনাল। ন্যাচারালটা কি, এই ন্যাচারাল সাইন যেগুলো গঠিত হয় আমাদের সমাজে, তার ভিত্তি হলো কজালিটি এবং সিমিলারিটি। কজালিটি এবং সিমিলারিটির উপর ভিত্তি করে আমরা কিন্তু ন্যাচারাল শব্দ, যেমন কোনো দেশে একটা মানচিত্র যদি আমরা দেখি, সেটা কিন্তু এমনি কোনো চিত্র যে হয় মানচিত্রটা, তো দেখবে এটা কিন্তু একটা সাইন। তাহলে ওর মাধ্যমে ওই দেশের সিমিলারিটি, যেমন ভারতবর্ষের ছবিটা, তো এই যে একটা সাইন বা এই যে একটা যে সাইন বা আমাদের চিত্রটা, তো সেটা কি, সেটা হলো একটা ন্যাচারাল। আবার যখন আমরা কোনো বিষয়ের উপর ভিত্তি করে, যেমন মেঘ, বৃষ্টি, তো এগুলোর যে সাইন, তো এগুলো কি, এগুলো সবই হলো কজালিটি। তো এগুলো কি, এগুলো কজালিটির উপর ভিত্তি করে করা হয়। আর একটা হলো কনভেনশনাল, যেটা প্রত্যাশিত ব্যাকরণগত কিংবা অভিধানগত শব্দ, যে শব্দটা আমরা ব্যবহার করি আমাদের প্রত্যাহিত জীবনের প্রয়োজন বোধে। এমন কতগুলো শব্দ, যেমন ইটস লাইক ওয়াটার, জল। তো জল বলতে আমরা লিকুইড কোনো কিছুকে বুঝি, তাই না?
তো এই যে জলের সঙ্গে একটা লিকুইডের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি? এই সম্পর্কটা ওয়াটার বলতে আমরা সাধারণত লিকুইড বা তরল কোনো কিছুকে বুঝবো। তো দিস ইজ দ্য কনভেনশনাল। তা এই শব্দগুলো কি বলছি? এই শব্দগুলো হলো কনভেনশনাল শব্দ, আর যে শব্দগুলো আমরা প্রত্যাহিত জীবনে ব্যবহার করি, যেটা মানুষ ব্যবহার করে। আর ন্যাচারাল কিছু শব্দ আছে। এবার দেখো, তা দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। এবার এগুলো কি? এগুলো ল্যাঙ্গুয়েজের গঠন কাঠামো এগুলো। এবার দেখো, এই যে মানুষ, আমরা যে জগতে বাস করি, সেই জগতে আমরা যে শব্দগুলো ব্যবহার করি এবং তার একটা অর্থ ধরে নেই, এই শব্দ ব্যবহার এবং অর্থ ধরে নেওয়ার মাঝখানে আমাদের কিন্তু একটা কমন সেন্স আছে। বিশেষ করে আমরা ওই যে কনভেনশনাল যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা অনেক সময় পোষণ করি। কেমন পোষণ করি? যেমন জল বলতে সাধারণত তরল কিছুকে বোঝায়, তাই না? মা বলতে সাধারণত বিবাহিত মহিলাকে বোঝাবে আমাদের ভারতীয় কালচারে। তো গল্পটা কি? গল্পটা হলো কমন সেন্স নলেজ। আমাদের কিছু লৌকিক শব্দ আছে। কীরকম লৌকিক শব্দ? বলছে যে শব্দগুলো আমরা আমাদের এই প্রত্যাহিত জীবনে ব্যবহার করি আমাদের ডে টু ডে লাইফের বিভিন্ন সমস্যার সমাধান করবে। তো সেগুলো হলো কমন সেন্স নলেজ বা কমন সেন্স নলেজ থেকে কমন সেন্স লৌকিক শব্দ উঠে আসে। অর্থাৎ ডে টু ডে লাইফে যেগুলো অর্ডিনারি, বলছে কমন সেন্স নলেজ ইজ ডে টু ডে অর্ডিনারি ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ বলছে। এবং এর উপর ভিত্তি করে আমরা দেখি যে সায়েন্স, ফিলসফি, লিটারেচার, এই সব কিছুই কিন্তু আমাদের এই কমন সেন্স নলেজের যে শব্দগুলো উঠে আসে তার যে অর্থ, সেই অর্থের উপর ভিত্তি করে কিন্তু আমরা সায়েন্স করি, আমরা ফিলসফি করি, এমনকি আমাদের লিটারেচার এই যে ব্যবহারিক জীবনে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে ঘষা মাজা করেই আমরা সায়েন্স, ফিলসফি এবং লিটারেচার এগুলো করে থাকি। যেমন অ্যাকচুয়ালি শব্দের যে অর্থগুলো, মেন কথা হলো শব্দের যে অর্থগুলো আমরা যে অর্থে গ্রহণ করি, তো সেই অর্থ সেটা হলো লৌকিক অর্থ, এবং এই লৌকিক অর্থের উপর ভিত্তি করে আমরা আমাদের সায়েন্স, ফিলসফি এবং লিটারেচার আমরা এগুলো দেখতে পাই। যেমন রবীন্দ্রনাথের যে কবিতার মধ্যে যে শব্দগুলো খুঁজে পাই, কিংবা ফিলসফিতে সেই শব্দের কিন্তু অনেকটা একই রকমের ব্যবহার হয়, এবং সায়েন্সের ক্ষেত্রেও তাই হয়। এটা আগে দাবি করা হয়েছে। তো এবার এই যে সেম শব্দ অর্থাৎ লৌকিক শব্দ কিংবা কমন সেন্স নলেজ উপর ভিত্তি করে যে শব্দগুলো, সেই শব্দগুলো যখন রিলিজিয়াসে ইন্টারপ্রেট হয়, অর্থাৎ সেই শব্দগুলোর মাধ্যমে আমরা যখন কোনো ধর্মকে ব্যাখ্যা করতে যাই বা ধর্মীয় বিষয়গুলোকে এক্সপ্লেন করতে চাই, বিশেষ করে যখন সাধু ঋষি ব্যক্তিরা একটা শব্দ, যে শব্দটা আমাদের লৌকিক জীবনে আছে অর্থাৎ প্রত্যাহিত জীবনে যে শব্দগুলো আমরা ব্যবহার করি, সেই শব্দগুলোই যখন তারা তাদের ধর্ম থিওলজিকে ব্যাখ্যা করার ক্ষেত্রে সেম শব্দ ব্যবহার করে, সেই শব্দের যে অর্থ, বিনোটেশন এবং ক্যানোটেশন, এবং সেটা কিন্তু একটু আলাদা হয়ে যায়। অ্যান্ড দিস ইজ দ্য প্রবলেম অফ রিলিজিয়ান। যখন কমন সেন্স নলেজটা আমাদের রিলিজিয়ানে চলে আসে, তখনই সেটা প্রবলেম ক্রিয়েট করে। কি প্রবলেম? বলছে প্রবলেম অ্যারাইজেস ইন রিলিজিয়ান, বলতে ওই যে শব্দগুলো যখন এখানে ব্যবহৃত হয়, কি বলতে ডিফারেন্ট সেন্স অফ ইউজেস, বলতে এই যে ডিফারেন্ট সেন্স অফ ব্যবহার হয়, বিভিন্ন সেন্সে সেগুলো ব্যবহৃত হচ্ছে। কোথায়? যেটা আমাদের প্রত্যাহিত জীবনে ব্যবহার হচ্ছে যে অর্থে, এখানে সেখানে এসে সেটা আলাদা অর্থে ব্যবহৃত হচ্ছে। আবার বলছে এই তাদের যে কমন মিনিং, বলছে মিনিং ইজ ডিফার ফ্রম দ্য কমন ইউজ, যে অর্থে আমরা লৌকিক অর্থে সায়েন্স ফিলোসফিতে যে অর্থে ব্যবহৃত হয় সেটা, বা লিটারেচারে যে অর্থে ব্যবহৃত হয় সেই অর্থে কিন্তু আমরা ফিলোসফি রিলিজিয়ানে সেই শব্দটা কিন্তু সেই রকম অর্থ আমরা খুঁজে পাই না। এবার যেমন এর শব্দ লাভ মানে ভালোবাসা। আমরা ভালোবাসা বলতে কি বুঝি? যেটাই বুঝি সেটাই, তাই না? কিন্তু এই লাভ আমি যখন বলবো আই লাভ সামওয়ান, that means there is some relationship. It's like that physical relationship or mental relationship, it's maybe. তো এগুলো আমরা লৌকিক অর্থে বুঝি যে আই লাভ। আবার এই লাভ শব্দটা যখন আমরা বলি দ্য গড লাভস মি, ঈশ্বর আমাকে ভালোবাসে, তো আমরা এই যে লাভ শব্দটা লৌকিক অর্থে যে অর্থে ব্যবহৃত হয়, কিন্তু যখন গডের অর্থে ব্যবহৃত হবে তখন কিন্তু এই লাভটা কিন্তু তেমন নয়। আমার ভালোবাসার মধ্যে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট থাকতে পারে, কিন্তু গডের ভালোবাসার মধ্যে কিন্তু ফিজিক্যাল অ্যাটাচমেন্ট নেই, কিন্তু আমরা প্রায়শই এই শব্দগুলো বলে থাকি। তাহলে দেখো এই লাভ শব্দটা যখন আমরা প্রত্যাহিত জীবনে ব্যবহার করি তার যে একটা অর্থ হয়, আর এই লাভ শব্দটা যখন থিওলজি বা ঈশ্বরের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে তখন তার একটা আলাদা অর্থ আসে। এবার লাইক গ্রেট মানে মহান।
যেমন যখন কোনো কিছু মানুষ যদি মহান বলা হয় তো তার একটা অর্থ আসে, আমাদের প্রত্যেকটি জীবনে মহান বলতে গ্রেট বোঝায়। আবার এই যে ঈশ্বর মহান যখন আমরা বলি তখন তার যে মহত্ব সেটা কিন্তু আলাদা অর্থ বহন করে নিয়ে আসে। তো এই কথাগুলোই হলো সমস্যা। কার সমস্যা? বলছে এই কথাগুলোই হলো অ্যাকচুয়ালি এই ফিলোসফি অফ রিলিজিয়নের একটা সমস্যা। কিন্তু এখানেই সমস্যার শেষ নয়, এই সমস্যাটা আরও একটু আছে। কি রকম আছে চলো একটু এগিয়ে যাই, তাহলে বুঝতে পারবে। দেখো আমি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি, এগুলো হয়তো আলাদাভাবে থাকতে পারে। আমি যতটুকু বুঝি সহজ করে উপস্থাপন করাটা আমার মেন টার্গেট। দেখো লিঙ্গুইস্টিক ফিলোসফার যারা আছে, বিশেষ করে ভাষা দার্শনিকরা, তারা কি করেছে, তারা বলে যে দেখো এই যে ফিলোসফি এবং আমাদের প্রত্যাহিত জীবনে যে শব্দগুলোর যেরকম অর্থ হয় বিশ্লেষণ করে আমরা যেরকম অর্থ পাই বা যার মিনিংটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করি, আমরা যখন এই ধর্মীয় ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ধর্মীয় ল্যাঙ্গুয়েজ মানে থিওলজিক্যাল যে ল্যাঙ্গুয়েজগুলো বা ফিলোসফির মানে রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজগুলো আমরা যখন সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করি, তো সেখানে কিন্তু ভাই একটা সমস্যা আছে। কি সমস্যা? তারা বলতে দে সেই অ্যাবাউট দ্য টু কাইন্ড অফ মিনিংফুল স্টেটমেন্ট, মানে অ্যাকচুয়ালি লিঙ্গুইস্টিক ফিলোসফাররা কিন্তু এই দুই প্রকার শব্দের কথা বা দুই প্রকার বাক্যের কথা বলে এবং যার মাধ্যমে তারা শব্দের অর্থকে ডিটারমাইন করার চেষ্টা করে বা মিনিংফুল বলে। একটা বাক্য মিনিংফুল হতে পারে যদি সেই বাক্যটা এই দুটো বিষয়ের অন্তর্ভুক্ত হয়। সেটা কি বলছে? অ্যানালাইটিক অ্যান্ড সিনথেটিক। আইদার এ প্রপোজিশন হয় বাক্যটা সে অ্যানালাইটিক হবে আর নতুবা সেটা সিনথেটিক হবে। অ্যানালাইটিক এবং সিনথেটিক কি তোমরা নিশ্চয়ই ফিলোসফি স্টুডেন্ট জানো। অ্যানালাইটিক হলো সেটাই যে বাক্যের মধ্যেই তার সত্যতা নিহিত থাকে এবং টটোলজিক্যাল বাক্যগুলো হয়। আর সিনথেটিক হলো যে বাক্যটা আমাদের একটা নতুনত্ব দিচ্ছে। তো অ্যানালাইটিক বাক্যের মানে সত্যতা প্রমাণ করার জন্য আমাকে অন্য কোনো প্রয়োজন হয় না, সেটা বাক্যের মধ্যে থেকে আমরা প্রমাণ করতে পারি। আর সিনথেটিকের সেটা হলো বাইরের সাহায্যের প্রয়োজন হয়, যার উপর ভিত্তি করে কোনো একটা কিছু ভিত্তি করে আমরা সিনথেটিক বাক্যের সত্যতা প্রমাণ করার চেষ্টা করি। এবার দেখো এরা দাবি করে যে রিলিজিয়াস সেন্টেন্স ডাজ নট বিলং টু অ্যাবোভ টু গ্রুপ অফ সেন্স। বলছে ওই যে অ্যানালাইটিক এবং সিনথেটিক এই দুই প্রকার যে বাক্য আছে, যে সমাজে আমরা দুই প্রকার নলেজ গেইন করি মানে আমাদের থটগুলোকে প্রকাশ করি, তো রিলিজিয়াস বাক্য থেকে আমরা যে শব্দগুলো পাই বা রিলিজিয়াস স্টেটমেন্টগুলো থেকে, সেই বাক্যগুলো কিন্তু অ্যানালাইটিক এবং সিনথেটিক এই দুই প্রকার বাক্যের কোনোটার অন্তর্ভুক্ত হয় না। বিশেষ করে ডেভিড হিউম হোল দ্যাট এ স্টেটমেন্ট ইজ মিনিংফুল ইফ ইট ইজ আইদার অ্যানালাইটিক অর সিনথেটিক। বলছে একটা বাক্য তখনই অর্থপূর্ণ হবে হয় সেটা অ্যানালাইটিক হবে নতুবা সেটা সিনথেটিক হবে। কিন্তু রিলিজিয়াস বাক্যগুলো অ্যানালাইটিকও হয় না সিনথেটিকও হয় না, যেটা হলো একটা বড় সমস্যা। কার সমস্যা? বলছে রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজের এটা একটা সমস্যা। এবার দেখো এই সমস্যা বলছে রিলিজিয়াস বাক্যগুলো যে সমস্যা ক্রিয়েট করছে, এই সমস্যা সমাধানে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তিটার নাম হলো টমাস অ্যাকুইনাস। তো টমাস অ্যাকুইনাস তিনি একটা মতবাদ দিয়েছেন, তার মতবাদটা ডক্ট্রিন অফ অ্যানালজি। তিনি ডক্ট্রিন অফ অ্যানালজিটা ভালো করে মনে রাখবে কারণ এটা পরীক্ষায় দেয়। তো ডক্ট্রিন অফ অ্যানালজির কথা টমাস অ্যাকুইনাস বলেছে। তিনি বলছে যে দেখো এই যে লৌকিক অর্থে যে শব্দগুলো ব্যবহৃত হয় এবং সেম শব্দগুলো যখন রিলিজিয়ানে ব্যবহৃত হয়, সেই শব্দগুলো আমরা কিন্তু একটা অ্যানালজিক্যাল সেন্স অর্থে গ্রহণ করতে পারি। সেটা লৌকিক অর্থে যে অর্থে ব্যবহৃত হয়েছে সেম অর্থ কিন্তু ধর্মের ক্ষেত্রে বা থিওলজির ক্ষেত্রে ব্যবহৃত হয় না। আবার সেম শব্দটা কিন্তু যেমন একই অর্থে ব্যবহৃত হয় না, তেমনি আবার অভিন্ন অর্থেও ব্যবহৃত হয় না। যেমন ভিন্ন অর্থে ব্যবহৃত হয় না, তেমনি আবার অভিন্ন অর্থে ব্যবহৃত হয় না। ব্যবহৃত হয় তখন সেই শব্দগুলো কিন্তু অ্যানালজি অর্থে ব্যবহৃত হয়। এই জিনিসটাকে আমাকে বুঝতে হবে। মানে এর মাধ্যমে অর্থাৎ টমাস অ্যাকুইনাস এই যে তার মানে থিওরি দ্য ডক্ট্রিন অফ অ্যানালজি, এর মাধ্যমে তিনি এই সমস্যাটা সমাধানের একটা চেষ্টা করেছেন। কি রকম সমাধান? তিনি বলছেন দ্য ইউজ অফ দ্য কমন সেন্স ওয়ার্ডস নট অ্যাজ দ্য ইউনিভোকালি অর ইকুইভোকালি, they are used in religious analogy, the more similar sense of the meaning but not the exact। মানে ব্যাপারটা হলো সেটাই। তিনি বলবেন যে দেখো এই যে যেটা পরীক্ষায় আসে কিন্তু এই যে ডক্ট্রিন অফ অ্যানালজির কথা কে বলেছেন, এই জিনিসটা মাথায় রাখবে। তো এখানে গল্পটা কি
মানে এই যে ব্যক্তি তিনি বলতে চেয়েছেন, দেখো যে অর্থে আমরা ব্যবহারিক জীবনে ব্যবহার করি শব্দগুলো, সেই অর্থেই কিন্তু আমরা একই রকমভাবে আমরা কিন্তু ধর্মীয় অর্থে ব্যবহার করি না। আবার সেটা যে অভিন্ন এবং তার থেকে ধর্মীয় অর্থে যে ব্যবহার করি সম্পূর্ণ যে আলাদা হয়ে ব্যবহার করি এমনটাও কিন্তু নয়। আমরা কি করে ব্যবহার করি বলছে, একটা অ্যানালজির মাধ্যমে এগুলোকে আমরা একটা ব্যবহার করি। এই কথাটা কে বলবেন? টমাস অ্যাকুইনাস। এগুলো দেখো, এগুলো যে আমি ধরে ধরে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে কিন্তু টাইম লাগবে, তাহলে এই কম সময়ের মধ্যে এগুলো সম্ভব নয়। এগুলোর জন্য কিন্তু সত্যি একটা বড় ক্লাসের প্রয়োজন, তাই না? কম করে 2-2.5 ঘন্টা, তবেই সেটা সম্ভব। এবার দেখো পল থিলি, এই পল থিলি বলে আরেকজন ব্যক্তি আছেন, তিনি এসে বলবেন যে দেখো এই যে ধর্মীয় ভাষা, এই যে সমস্যা দেখা দিচ্ছে তোমরা বলতেছো, এই সমস্যার সমাধান ইট ভেরি ইজি। তিনি কি বলবেন? পল থিলি বলছেন যে রিলিজিয়াস স্টেটমেন্টস আর স্যাম্বল। বলছে প্রত্যেকটা ধর্মের যে ভাষা হয়, প্রত্যেকটা ভাষার মধ্যে কিন্তু প্রত্যেকটা ভাষায় কিন্তু একটা স্যাম্বল, স্যাম্বল মানে প্রতীক। কেমন প্রতীক? এগুলো কিন্তু মজাদার বিষয়, কিন্তু ভাই টাইম নেই। হ্যাঁ, বলছে তিনি তার বই বলছে ডাইনামিক অফ ফেইথ, ডাইনামিক অফ ফেইথ, তার বইটার নাম ডাইনামিক অফ ফেইথ, এবং তিনি সেই বইয়ে বলেছে রিলিজিয়াস স্টেটমেন্টস আর স্যাম্বল। এবং সেই স্যাম্বলটা কি তিনি বলবেন, সেই স্যাম্বলটা কিন্তু কনভেনশনাল। কনভেনশনাল মানে প্রথাগত। কি রকম প্রথাগত? তিনি বলবেন এ স্যাম্বল পার্টিসিপেট ইন দ্যাট টু হুইচ ইট পয়েন্ট। বলছে একটা স্যাম্বল সেটাকে প্রতিকায়িত করে যার মধ্যে সেগুলো অংশগ্রহণ করে। অর্থাৎ ধর্মীয় যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর মধ্যে আমরা আমাদের ব্যবহারিক জীবনে যে শব্দগুলো ব্যবহার করি সেটা তার মধ্যে পার্টিসিপেট করে। কীরকম? যেমন ভগবান একটা বিরাট পুরুষ, ভগবান বিরাট পুরুষ, আমরা এরকম শব্দ বলে থাকি। এই যে বিরাট, এই বিরাটটাকে বট গাছ বোঝায়। আমরা ব্যবহারিক জীবনে বিরাট বলতে কি বুঝি? বিরাট বট গাছ, তাই না? একটা বিরাট বট গাছকে বোঝায় যে গাছটা আকার বড়। অনুরূপভাবে দেখো এই যে জগতে যে ছোট ছোট বট গাছগুলো আছে সেগুলো কিন্তু সব কিছুকে পার্টিসিপেট করতেছে এই ভগবান যে শব্দ, যে ভগবান যে বিরাট পুরুষ হিসাবে আখ্যায়িত করা হয় এবং তার মধ্যে। অর্থাৎ এই যে পার্টিসিপেশন, এখানে কিন্তু একটা গল্প আছে। আমরা যেমন ওই প্লেটোর দর্শন পড়েছিলাম, সেখানে কিন্তু আর্কিটেক্ট অ্যান্ড পার্টিসিপেশন রিলেশনশিপ, আর্কিটেক্ট মডেল রিলেশনশিপ অ্যান্ড পার্টিসিপেশন, এই জগতে যা কিছু আছে সব কিছু ওর মধ্যে অংশগ্রহণ করে। কোথায়? ওই যে প্রতীকটা, মানে অ্যাকচুয়ালি ইউনিভার্সালের মধ্যে, যেটা কে বলেছে? প্লেটো বলেছে। এখানেও কিন্তু এই পল থিলি সেম কথা ব্যবহার করছেন। তিনি বলছেন যে ধর্মীয় প্রত্যেকটা শব্দই হলো একটা করে প্রতীক, এবং সেই প্রতীকের মধ্যে আমরা লৌকিক যে শব্দগুলো আছে সেই শব্দগুলো ওর মধ্যে গিয়ে অংশগ্রহণ করে, এবং বিভিন্ন মানুষ তার অর্থটা বিভিন্নভাবে সেটা কালেক্ট করে। বলে স্যাম্বল গ্রো আউট অফ দ্য ইন্ডিভিজুয়াল অর কালেকটিভ আনকনসিয়াস। বলছে আনকনসিয়াস, এখানে কিন্তু একটা আলাদা গল্প আছে। কি গল্প? তিনি কিন্তু বলবেন যে এই যে স্যাম্বলগুলো উঠে আসে মানুষের মনে আনকনসিয়াস মাইন্ড থেকে, এবং তার যে পরিধি এবং তার যে ব্যাপকতা এটা অনেকটা বেশি। কে বলবে? এই পল থিলি বলবে। তিনি বলবেন যে এই যে স্যাম্বল অর্থাৎ যে প্রতীক চিহ্ন এবং তার যে ব্যাপকতা সেটা হবে অনেকটা বেশি। কারণ অনেকটা বেশি কেন কেন এগুলো আর বলতেছি না, কারণ এগুলো বলে ভিডিও লং হয়ে যাচ্ছে। তিনি বলছে এই যে লাইনগুলো লিখে রাখছে এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। বলছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফেইথ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্যাম্বল। তিনি বলবেন এই যে ধর্মীয় বিশ্বাস যে ভাষা প্রত্যেকটাই হলো একটা করে স্যাম্বল বা প্রতীকের ভাষা। ল্যাঙ্গুয়েজ অফ ফেইথ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্যাম্বল। তিনি বলেন যে প্রত্যেকটা ধর্মীয় ভাষাটাই হলো একটা করে প্রতীকের ভাষা। অর্থাৎ যে মানুষ এই যে ধর্ম বিশ্বাসের উপর ভিত্তি করে তার ব্যাখ্যা করে, বিশ্বাসের যে ভাষা, প্রত্যেকটা ভাষাই হলো স্যাম্বলের ভাষা। আমরা যখন কোনো কিছুকে বিশ্বাস করি তখন দেখবে যে তার মধ্যে একটা প্রতীক, একটা ছবি আমরা খুঁজে অঙ্কন করি। এটা কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, এই লাইনটা কিন্তু খুবই অর্থপূর্ণ। আমরা ব্যবহারিক জীবনে দেখি, আমরা যাকে বিশ্বাস করি এটার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে একটা প্রতীক ছবি চলে আসে। হ্যাঁ, তাই না? তাহলে বলছে যে ল্যাঙ্গুয়েজ অফ ফেইথ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্যাম্বল, মানে বিশ্বাসের ভাষা হলো প্রতীকের ভাষা, প্রতীকের ভাষা হলো বিশ্বাসের ভাষা। এই লাইনটাকে মনে রাখবে। এবং তিনি যে অর্থাৎ এই যে পল থিলি, তিনি যে এই বিষয়টা ব্যাখ্যা করেছেন, তার যে বিখ্যাত যে সিস্টেমেটিক থিওলজি, হ্যাঁ, এটা তার বই, এবং এই সিস্টেমেটিক থিওলজির কথা কিন্তু এই পল থিলি বলেছেন। তো গল্পটা, এগুলো গল্প দিয়ে বোঝা যেত অনেকটা সময় থাকলে, কিন্তু ভাই সময় নেই বলে তাড়াতাড়ি শেষ করছি। এবার দেখো জন হিন্ডাল
এবার একটা সমস্যা আছে। কি সমস্যা? এখন একজন বলল যে অ্যানালজি, কে বললো? টমাস অ্যাকুইনাস, তাই না? টমাস অ্যাকুইনাস না কে বলছে যে ওই যে কথাটা বললো, হ্যাঁ। আর ইনি পল থেলি এসে বললেন যে প্রতীক, তাই না? তো এবার অ্যাকুইনাস এবং পল থেলি দুজন ব্যক্তিই কিন্তু দেখো তারা যে ব্যাখ্যাটা দিলেন সেই ব্যাখ্যার মধ্যে যে বিষয়টা উঠে আসে সেটা হলো যে সম্পূর্ণভাবে কিন্তু আমরা এই ধর্মীয় থিওলজিক্যাল মিনিংকে স্পষ্ট করে জানতে পারি না। এই বিষয়টা কিন্তু উঠে আসে। কেন উঠে আসে? আমরা যখন এই প্রতীকের কথা তিনি বললেন পল থেলি, এবং সেটা বললেন যে বিশ্বাস, তাই এই যে প্রতীকের মাধ্যমে আমরা কিন্তু সমস্ত প্রতীকের মাধ্যমে সমস্ত যে স্বরূপ, শব্দের যে স্বরূপ, সেটাকে কখনোই আমরা জানতে পারি না। কেন জানতে পারবো না? কারণ আমাদের পক্ষে সেই যে ধর্মীয় শব্দের যে বিশাল অর্থ, সেটাকে কখনোই বোঝানো সম্ভব নয়। অনুরূপভাবে এই যে অ্যানালজি, সেই অ্যানালজির মাধ্যমে যখন আমরা ধর্মীয় যে স্বরূপটাকে জানার চেষ্টা করব, সেটাও কিন্তু আমরা জানতে পারবো না। তাহলে আমাদের মধ্যে একটা অজ্ঞেয়তাবাদ, বাংলায় বলা হয় অজ্ঞেয়তাবাদ, ইংলিশে বলে নন কগনিটিভ, নন কগনিটিভিটি বা কগনিটিভ জন্ম হয়, অর্থাৎ যে অজ্ঞেয়তাবাদের জন্ম হচ্ছে। এবং এই বিষয়টা বলছেন তার জন্য কিছু পরবর্তীকালে কিছু দার্শনিক, এবং তারা এসে বলে যে দেখো এই যে তোমরা যেটা কথা বলছো না, তোমাদের এই আলোচনার মধ্যে অ্যাকচুয়ালি নন কগনিটিভিটির ছাপ চলে আসে। তো এই সম্পর্কে এই যে হ্যান্ডেল তার বই ইন হিজ বুক দ্য রোল অফ নলেজ ইন ওয়েস্টার্ন রিলিজিয়ান, এবং সেখানে তিনি এই নন কগনিটিভিটি সম্পর্কে বলেন, সেইট অ্যাবাউট নন কগনিটিভ থিওরি। এই নন কগনিটিভ থিওরি সম্পর্কে তখন মত চলে আসে যে ধর্মীয় ভাষার মধ্যে যে সমস্যাটা সেটা হলো নন কগনিটিভ, অর্থাৎ সেটা কিন্তু জ্ঞানগতভাবে আমাদের দিতে পারছে না, অজ্ঞতাবাদ চলে আসে। তো তিনি বলেছেন, হি সেইড রিলিজিয়ান ইজ এ ডিস্টিংটিভ হিউম্যান এন্টারপ্রাইজ with a social indispensable function of its own to perform। তিনি বলবেন যে ধর্ম, এই যে ধর্মীয় যে শব্দগুলো, এগুলো শুধু অ্যাকচুয়ালি মানুষকে শুধু বিভিন্ন কর্মে প্রবৃত্ত করে, কিন্তু প্রকৃত যে স্বরূপ সেটাকে কিন্তু কখনোই আমরা জানতে পারি না। তিনি বলেন যে বিভিন্ন মানুষকে তার বিভিন্ন সোশ্যালি ইনডিসিপ্লিনারি ফাংশন, বিভিন্ন কাজের মধ্যেও তার মানুষকে পারফর্ম করতে সাহায্য করে। এর বাইরে কিন্তু এগুলো কখনোই আমাদের প্রকৃত যে সত্য সেটাকে জানতে দেয় না। এবং শুধু তাই নয়, আমরা যখন জে.এস. মিল, জন স্টুয়ার্ট মিল, এবং তার দ্য ইউনিটি অফ রিলিজিয়ান এবং 3 অ্যাসে অন রিলিজিয়ান এগুলোর যখন পাই খুঁজে, সে বইয়ের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই যে ধর্মের যে সমস্যা, ধর্মীয় ল্যাঙ্গুয়েজের সমস্যা, সেটা হলো যে অজ্ঞেয়তাবাদ বা নন কগনিটিভ এর জন্ম দেয়, অর্থাৎ প্রকৃত স্বরূপকে আমরা কখনোই এই ধর্মীয় ভাষার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি না। এবার শুধু তাই নয়, আর.বি. ব্রেনওয়েট অলসো সেইড রিলিজিয়াস স্টেটমেন্টস আর নন কগনিটিভ, নট কগনিটিভ। হি সেইড is the assertion of an intention of to carry out the certain behavior policy। এবং এরাও বলে, মানে আর.বি. ব্রেনওয়েট তিনি বলেছেন যে দেখো এই যে ধর্মীয় ভাষা, এই ধর্মীয় ভাষা শুধুমাত্র মানুষকে কিছু বিহেভিয়ারাল চেঞ্জের ক্ষেত্রে সাহায্য করে, কিন্তু তার প্রকৃত যে গল্প বা তাদের আচারণ বা ইন্টেনশন শুধু মানুষকে এটা দিয়ে ধাবিত করা, কিন্তু প্রকৃত যে স্বরূপ, যে ধর্ম কি বলতে যাচ্ছে বা তার প্রকৃত অর্থটা কি, সেটা কিন্তু আমরা এর মাধ্যমে বুঝতে পারি না। কে পারবে? আর.বি. ব্রেনওয়েট বলবে। এবং সব থেকে যেটা লাস্ট নাম লুইভিগ উইকেনস্টাইন, নিশ্চয়ই তোমরা এই নামটা জানো। তো দেখো এই উইকেনস্টাইন, আমরা যখন তার দ্য ল্যাঙ্গুয়েজ গেম থিওরি পড়ি, সেই ল্যাঙ্গুয়েজ গেমের থিওরির মধ্যে অ্যাকচুয়ালি তিনি বলেছেন যে এই যে ধর্মীয় যে ভাষাগুলো, সেটাও কিন্তু নন কগনিটিভের সৃষ্টি করে। তার ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন, এবং এই ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন সেখানে যে আমরা একটা বিশাল একটা জিনিস ফাউন্ড করি, সেটা ফর্ম অফ লাইফ। এই যে প্রত্যাহিত জীবনের, এই যে মানুষের যে বিভিন্ন গেমের মধ্যে যেমন সাদৃশ্য থাকে, প্রথম দিন হয়তো বলেছিলাম প্রথম ভিডিওগুলোতে, হ্যাঁ তোমরা নিশ্চয় পড়েছো, তো বিভিন্ন গেমের মধ্যে যেমন সাদৃশ্য থাকে, অনুরূপভাবে এই যে ল্যাঙ্গুয়েজ,
এই যে একটা বিষয়ের সঙ্গে আর একটা বিষয়ের আমরা যখন অ্যানালজি করি বা যাই করি কিংবা প্রতীক হিসেবে ধরি একটা গেমকে সঙ্গে আর একটা গেম, তাহলে এর মাধ্যমে আমরা শুধু প্রত্যাহিত জীবনের একটা নিয়ম পাই, প্রত্যাহিত জীবনের একটা নিয়ম পাবো যে আমাকে এভাবে চলতে লাগবে, এই খেলাটা এভাবেই খেলতে হবে, জীবনে এই পথে গিয়ে আমাকে এটাই করতে হবে। কিন্তু এর বাইরে যে প্রকৃত যে স্বরূপটা, সেটা কিন্তু আমাদের পক্ষে এই কখনোই জানা সম্ভব হয় না। যেরকম করে ওই রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ আমাদের অজ্ঞাতবাদের সৃষ্টি করে, যেরকম করে আমরা আমরা ফর্ম অফ লাইফকে এই কখনোই সেভাবে জানতে পারি না। এটা হলো ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনের কিন্তু একটা লজিক্যাল ফিলোসফিক আছে কিন্তু অন্য গল্প, ওটা লজিক্যাল ফর্ম, আর এটা হলো আরবিটারি ল্যাঙ্গুয়েজ। তো দিস দ্য ম্যাটার, এই জায়গাগুলো বুঝতে লাগবে। তার এর মাধ্যমে কি যে প্রকৃত স্বরূপটাকে এটা কখনোই কিন্তু ফাইন্ড আউট হয় না, বা এটা করাটা খুবই অসম্ভব। তো এই যে বিষয়গুলো, তো এটা হলো অনেকটা তাই ওই ল্যাঙ্গুয়েজ গেম, এবং এই ল্যাঙ্গুয়েজ গেমটাই কিন্তু অনেকটা ওই অ্যানালজি এবং ওই যে প্রতীক, পল থেলি যে প্রতীকের কথা বললেন, স্যাম্বলের কথা বললেন, কিংবা অ্যাকুইনাস যে ওই অ্যানালজির কথা বললেন, অনেকটা সেখানে এর সঙ্গে মিল আছে। তো ইনিও বলবেন যে নন কগনিটিভ, অর্থাৎ উইকেনস্টাইনের দর্শনে আমরা কিন্তু এই রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ সম্পর্কে নন কগনিটিভ থিওরির লক্ষ্য পাই। তো এতটুকুই ছিল আজকে আলোচনা, অনেকটা বেশি বলে ফেললাম এবং বেশি ভিডিওটা বড় হয়ে গেছে। দেখো তোমাদের দেখলে ভালো লাগবে, এরপরে হয়তো এখান থেকে আমি কোশ্চেনও দেবো। দেখো যে স্লাইডে যে বিষয়গুলো বলেছি সেই বিষয়গুলো একটু দেখে নাও, আশা করি তোমাদের কাজে লাগবে। এতটুকুই। আর তেমন কিছু না, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটু। আর যদি বিশদভাবে বুঝতে ইচ্ছা হয় তাহলে আমার ফাঁকা টাইমে এই নাম্বারে কন্ট্যাক্ট করতেই পারো। ঠিক আছে, বাই, ভালো থেকো।